আচ্ছা, তাহলে তড়িৎ রসায়নের বাকি যে অংশটা আছে, তা আমরা তো ফ্যারাডের প্রথম সূত্র দিয়ে একটা অঙ্কও করলাম চট্টগ্রাম বোর্ড 25-এরটা। তো এটার যে পরের অংশটা আছে, পরের অংশটা যদি আমরা করি, তো পরের অংশটা করার আগে আমরা একটু ধাতুর সক্রিয়তা সিরিজটা পড়ে নিই। দেখো, ধাতুর সক্রিয়তা সিরিজ, ধাতুর সক্রিয়তা সিরিজ। তো ধাতুর সক্রিয়তা সিরিজটা যখন পড়ব, তখন এই যে এই কথাটা মাথায় রাখতে হবে যে লি কে দেখো, লিকে কা না ম্যাকগাইভার এলো যেন ফিরে নীল সোনা পাবে, হায় কুলাঙ্গার হাজি আজ পেটাবে আমায়। ঠিক আছে? তো আমরা জানি উপর থেকে যত নিচে নামতে থাকবো তত ধাতুর যে সক্রিয়তা সেটা হ্রাস পাইতে থাকবে। উপর থেকে নিচে নামতে থাকলে কি হবে? ধাতুর সক্রিয়তা হ্রাস পাবে, ধাতুর সক্রিয়তা হ্রাস পাবে। উপর থেকে নিচে নামলে ধাতুর সক্রিয়তা কি হবে? হ্রাস পাবে। আচ্ছা, ঠিক আছে। তো এটা হলো ধাতুর সক্রিয়তা সিরিজ। এই ধাতুর সক্রিয়তা সিরিজটা তোমাদের খাতার মধ্যে অবশ্যই লেখা থাকা উচিত। তো ওই জায়গা থেকে তোমরা আবারও দেখে নিবা। এরপরে আরও কয়েকটা জিনিস আমি লিখে দিয়েছিলাম, এটা আসলে এখানে আটতেছে না। তো তোমার লিথিয়াম থেকে আয়রন পর্যন্ত যারা, লিথিয়াম থেকে তোমার লেড পর্যন্ত যারা আছে, লিথিয়াম থেকে লেড পর্যন্ত যারা আছে তারা সবাই কোন জায়গা থেকে হাইড্রোজেনের প্রতিস্থাপন করতে পারে বলো তো? লিথিয়াম থেকে লেড পর্যন্ত যারা আছে তারা সবাই কোন জায়গা থেকে হাইড্রোজেনের প্রতিস্থাপন করতে পারে? এসিড থেকে হাইড্রোজেনের প্রতিস্থাপন করতে পারে। গুড। তারা সবাই কোন জায়গা থেকে হাইড্রোজেনের প্রতিস্থাপন করতে পারে? এসিড থেকে হাইড্রোজেনের প্রতিস্থাপন করতে পারে। আচ্ছা, এরপরেরটা বলো তো, লিথিয়াম থেকে কোন পর্যন্ত? এরপরেরটা হলো লিথিয়াম থেকে কি আয়রন পর্যন্ত। লিথিয়াম থেকে আয়রন পর্যন্ত যারা আছে তারা এসিড থেকেও হাইড্রোজেনের প্রতিস্থাপন করতে পারে। আবার তোমার আর কোন জায়গা থেকে হাইড্রোজেনের প্রতিস্থাপন করতে পারে বলো তো? ওমা, খাতা নাই তোমাদের সামনে? লিথিয়াম থেকে লেড পর্যন্ত যারা আছে তারা সবাই কোন জায়গা থেকে হাইড্রোজেনের প্রতিস্থাপন করতে পারে? অ্যাসিড থেকে। লিথিয়াম থেকে আয়রন পর্যন্ত যারা আছে তারা সবাই জলীয় বাষ্প থেকে হাইড্রোজেনের প্রতিস্থাপন করতে পারে। এরপরে লিথিয়াম থেকে সোডিয়াম পর্যন্ত যারা আছে তারা সবাই তিনোটাই পারে। লিথিয়াম থেকে সোডিয়াম পর্যন্ত যারা আছে তারা সবাই অ্যাসিড থেকেও হাইড্রোজেনের প্রতিস্থাপন করতে পারে। এরপরে কি জলীয় বাষ্প থেকেও হাইড্রোজেনের প্রতিস্থাপন করতে পারে। আবার পানি যখন লিকুইড অবস্থায় থাকে ওই জায়গা থেকেও হাইড্রোজেনের কি করতে পারে? প্রতিস্থাপন করতে পারে। এখন আমি যে প্রশ্নগুলো করতেছি এই প্রশ্নগুলোর অ্যান্সার দাও। আমি যদি বলি যে ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়াম কি অ্যাসিড থেকে হাইড্রোজেনে প্রতিস্থাপন করতে পারবে? বলো, সবাই অ্যান্সার দাও। ম্যাগনেসিয়াম কি অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারবে? হ্যাঁ, পারবে। এখন যদি আমি কোশ্চেন করি, এই যে ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়াম কি পানি যখন লিকুইড অবস্থায় থাকে ওই লিকুইড পানি থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারবে? না, পারবে না। ভেরি গুড। এখন যদি আমি বলি এই জায়গায় যে নিকেল আছে, এই যে নিকেল, এই নিকেল কি জলীয় বাষ্প থেকে হাইড্রোজেনের প্রতিস্থাপন করতে পারবে? না, নিকেল জলীয় বাষ্প থেকে হাইড্রোজেনের প্রতিস্থাপন করতে পারবে না। আমি যদি বলি এই যে নিকেল, সে কি অ্যাসিড থেকে হাইড্রোজেনের প্রতিস্থাপন করতে পারবে? হ্যাঁ, অ্যাসিড থেকে সে হাইড্রোজেনের প্রতিস্থাপন করতে পারবে। আচ্ছা, তাহলে তোমাদেরকে ধাতুর সক্রিয়তা সিরিজটা শিখিয়ে ফেললাম। এবারকার দেখো, ধাতুর সক্রিয়তা সিরিজের উল্টা হলো ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ। যদি তোমাদেরকে ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ মানে আলাদাভাবে শেখার কিছু নাই, ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ, হ্যাঁ অলরেডি সবাই বলে ফেলছো, যেটা পড়ানোর দরকার নাই। এরপরও আমি একটু দেখাই দিচ্ছি। দেখো, ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ। তো ক্যাটায়নের সক্রিয়তা সিরিজের ক্ষেত্রে কি মনে রাখবো? জাস্ট এটা ধাতুর উল্টা। সবাই খাতা উল্টাও, খাতার মধ্যে অলরেডি সবার সবকিছু লেখা থাকা উচিত। কেউ কি এমন আসো যে নোট খাতাটাই হারায় ফেলছো? তোমার আছে কেউ এরকম? আচ্ছা, সবার কাছে নোট খাতা আছে। ভেরি গুড। এখন যদি আমি তোমারে বলি যে আয়রন আর নিকেলের মধ্যে কার সক্রিয়তা বেশি, আমরা জানি উপর থেকে নিচে গেলে সক্রিয়তা হ্রাস পায়। উপর থেকে নিচে গেলে সক্রিয়তা কি পায়? হ্রাস পায়। তাহলে আয়রনের নিচে যেহেতু আছে নিকেল, তাহলে আয়রনের সক্রিয়তা বেশি হবে, নিকেলের সক্রিয়তা কম হবে। এখন যদি আমি বলি যে এগুলা যখন ক্যাটায়ন আকারে থাকে, যেমন Fe2+ আর নিকেল 2+, এখন বলো তো কার সক্রিয়তা বেশি? জাস্ট কি হবে? উল্টায় যাবে। জাস্ট কি হবে? উল্টায় যাবে। এখন দেখো, আমি যদি বলি যে জিঙ্কের সক্রিয়তা বেশি নাকি নিকেলের সক্রিয়তা বেশি,
জিঙ্কের সক্রিয়তা বেশি নাকি নিকেলের সক্রিয়তা বেশি, তুমি বলবা জিঙ্কের সক্রিয়তা বেশি। কিন্তু যখন আমি বলবো যে জিঙ্ক 2+ সক্রিয়তা বেশি না নিকেল 2+ সক্রিয়তা বেশি, তখন তুমি বলবা স্যার ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ ধাতুর উল্টা, এই কারণে নিকেল 2+ সক্রিয়তা বেশি। তাহলে এই যে সক্রিয়তা রিলেটেড পড়াশোনা, এগুলো সবাই খাতা থেকে পড়ছি, রিভিশন হয়েছে, মনে পড়ছে, ঠিক আছে, মনে পড়ে গেছে, আর লাগবে? আর লাগবে না, ওকে। তাহলে ধাতু সক্রিয়তা সিরিজ পড়ে ফেলছি, ক্যাটায়নের সক্রিয়তা সিরিজও পড়ে ফেলছি। এবার আমরা কি পড়বো? অ্যানায়নের সক্রিয়তা সিরিজ। তো অ্যানায়নের সক্রিয়তা সিরিজের ট্রিক্সটা সবাই বলো তো। নাসায় কোলা ব্যাং আজ হাসে। তো দীক্ষা বলছো না দীক্ষা বলছেন? দেখে বলছেন না, এখনো দেখে বলা লাগতেছে। আচ্ছা, নাসায় কোলা ব্যাং আজ হাসে। নাসায় কোলা ব্যাং আজ হাসে। তো ন দিয়া কি? নাইট্রেট। স দিয়া কি? সালফেট। কোলা ব্যাং কার্বনেট, ক্লোরিন, ক্লোরাইড, ব্রোমাইড। আজ হাসে আয়োডাইড, আরেকটা কি? হাইড্রোক্সাইড। তাহলে কার সক্রিয়তা সবচেয়ে বেশি? হাইড্রোক্সাইডের সক্রিয়তা সবচেয়ে বেশি। এটার জন্য আমি যে শর্টকাটটা দেখাইছিলাম সেটা হলো, প্রথমে মনে রাখবো নাইট্রেট, পরে মনে রাখবো কি? সালফেট, পরে মনে রাখবো কি? কার্বনেট, এরপরে মনে রাখবো হ্যালোজেন, এরপরে মনে রাখবো হাইড্রোক্সাইড। আমি বলছিলাম সবচেয়ে বেশি সক্রিয়তা হলো হাইড্রোক্সাইডের, পরে হ্যালোজেনের, পরে কার্বনেটের, পরে সালফেটের, পরে নাইট্রেটের। তাহলে এই সক্রিয়তার ক্রমটা আমরা মুখস্থ করব। আচ্ছা, এখন এরপরে আমরা যে জিনিসটা শিখছিলাম সেটা হলো 2 প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ রাসায়নিক কোষ। 2 প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ রাসায়নিক কোষ। এখন 2 প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ রাসায়নিক কোষে আমরা কি শিখছিলাম? 2 প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ রাসায়নিক কোষে যে 2টা প্রকোষ্ঠ ছিল এরকম। কয়টা প্রকোষ্ঠ ছিল? 2টা। এই যে এটাতে একটা তড়িৎদ্বার নিমজ্জিত অবস্থায় ছিল, এটাতে আরেকটা তড়িৎদ্বার নিমজ্জিত অবস্থায় ছিল, আর মাঝখান দিয়ে কি লাগানো ছিল? ব্যাটারি লাগানো ছিল। তাহলে এই জায়গা দিয়ে যখন ব্যাটারি দিয়ে যখন ইলেকট্রন যায়, তখন এই তড়িৎদ্বারটায় ব্যাটারিটা জ্বলে উঠতো, মনে আছে? 9, 10-এও ছিল, এই তো গুড। তাহলে এই জায়গায় যদি আমি কিসের দ্রবণ রাখতাম? জিঙ্ক সালফেটের দ্রবণ রাখতাম, তাহলে এটা কিসের দণ্ড হওয়া লাগতো? এটা হওয়া লাগতো জিঙ্কের দণ্ড। আর এটা এই জায়গায় যদি আমি কপার সালফেটের দ্রবণ রাখতাম, তখন এই জায়গায় এটা কিসের দ্রবণ হওয়া লাগতো? মানে কিসের তড়িৎদ্বার হওয়া লাগতো? কপারের তড়িৎদ্বার হওয়া লাগতো। তাহলে এখন এই জায়গায় আছে কি কি? জিঙ্ক 2+, আর এই জায়গায় আছে কি? SO4 2-। এই জায়গায় আছে তোমার কপার 2+, আর এই জায়গায় কি আছে? SO4 2-। তাহলে জিঙ্ক 2+, এই জায়গায় যে জিঙ্ক আর জিঙ্ক, এই যে জিঙ্ক যে তড়িৎদ্বারটা আছে, এই জায়গায় যে ঘটনাটা ঘটতো দেখো, যে জিঙ্ক যে তড়িৎদ্বারটা আছে, জিঙ্ক যে তড়িৎদ্বার, এই জিঙ্ক তড়িৎদ্বার সে 2টা ইলেকট্রন ত্যাগ করতো, ত্যাগ করে কিসে পরিণত হইতো? জিঙ্ক 2+-এ পরিণত হইতো। জিঙ্ক তড়িৎদ্বারটা 2টা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হইতো? জিঙ্ক 2+-এ পরিণত হইতো। এই যে জিঙ্ক 2+-এ পরিণত হইতো, সে যে 2টা ইলেকট্রন ত্যাগ করতো, তাহলে এই জায়গায় ইলেকট্রন, এই জায়গায় কি? জিঙ্ক 2+ আসতো, এই জায়গায় কে আসতো? জিঙ্ক 2+ আসতো। আর এই যে ইলেকট্রন এই জায়গা দিয়ে পাস হইতো, এই যে ইলেকট্রন এই জায়গা দিয়ে যাইতো, ইলেকট্রন এই জায়গা দিয়ে যখন এখানে আসতো, তখন এই যে কপার 2+, সে এই জায়গায় যায় কি করতো? এই 2টা ইলেকট্রন খায় ফেলতো। তাহলে এই যে দ্রবণে যে কপার 2+টা আছে, কপার 2+ কোথায় আছে? দ্রবণে আছে। এই দ্রবণের কপার 2+, এই যে 2টা ইলেকট্রন খেয়ে ফেলতো, খেয়ে কপার ধাতুতে পরিণত হইতো। কপার ধাতুতে পরিণত হয়ে কোথায় লেগে থাকতো বলো তো? অ্যানোডে লেগে থাকতো। কোথায় লেগে থাকতো? অ্যানোডে লেগে থাকতো। তাহলে এই যে কপার জিঙ্ক 2+, সেই 2টা ইলেকট্রন ত্যাগ করলো, এই যে 2টা ইলেকট্রন এখান দিয়ে পাস হইলো, পাস হওয়ার পরে যখন এখানে আসলো, কপার 2+ যায় ইলেকট্রনটা কি করলো? খায় ফেললো। তাহলে এই জায়গায় যায় তখন কপার 2+ যখন ইলেকট্রন এখান থেকে খায় সে এখানে জমা হইতে থাকে। এখানে কি হইতে থাকে? এই যে এরকম জমা হইতে থাকে। এই যে কপার 2+টাকে এরকম ক্যাথোডের গায়ে কি হইতে থাকে? জমা হইতে থাকে। কি পরিমাণ জমা হয় সেটা কিন্তু আমরা বের করার সূত্র শিখছিলাম, W = MIT/EF। এটা গত ক্লাসে বা গতদিন আমরা দেখছি, আর আগে তো দেখছিলামই। বুঝছি বিষয়টা? তাহলে এই যে তোমার জিঙ্ক 2+, জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+-এ পরিণত হইতেছে, যেহেতু এটা একটা জারণ বিক্রিয়া, এখানে যেহেতু ইলেকট্রন ত্যাগ হচ্ছে, তাহলে এটা হলো অ্যানোড। তার মানে বাম পাশেরটা কি? অ্যানোড তড়িৎদ্বার। আর এখানে যেহেতু বিজারণ ঘটতেছে, তাহলে আমি বলতে পারি এটা হলো ক্যাথোড। এটা হলো কি? ক্যাথোড। তাহলে এই যে তোমার রিঅ্যাকশনটা, ঠিক আছে, এই রিঅ্যাকশনটার যদি ফাইনাল রিঅ্যাকশনটা আমি লিখি, এটার যদি আমি কি লিখি? ফাইনাল রিঅ্যাকশনটা লিখি,
এটা যদি ফাইনাল হয় নাই না, আচ্ছা দেখো এদিক দিয়ে কি কাটাকাটি করতে পারি, দুইটা ইলেকট্রন কাটাকাটি করতে পারি। আমি যখন ফাইনাল রিয়াকশনটা লিখবো, ফাইনাল রিয়াকশনটা এরকম হবে যে জিঙ্ক, দেখো জিঙ্ক আর নিচে কি হবে, জিঙ্ক আর কপার 2+, এই পাশে হবে জিঙ্ক 2+ প্লাস কপার, তাহলে জিঙ্ক আর এই জায়গায় কি কপার 2+, তাহলে এই জায়গায় কি হবে জিঙ্ক 2+ প্লাস কপার। এই যে আমি যে এই দুই প্রকোষ্ঠ বিশিষ্ট রাসায়নিক কোষের যেই রিয়াকশনটা ফাইনাল রিয়াকশনটা লিখলাম, এই ফাইনাল রিয়াকশনটারই আমরা শর্টকাটে প্রকাশ করতে পারি এভাবে। দেখো এই যে জিঙ্ক সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে জিঙ্ক/জিঙ্ক 2+, আর এই জায়গায় কি, এই জায়গায় দেখো কপার 2+, ওই দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়ে গেছে। এখন মাঝখান দিয়ে দেখবে এরকম দুইটা দাগ দেয়, এই দুইটারে কি বলে বলো তো, এই দুইটারে লবণ সেতু বলে। তো এখানে লবণ সেতুর কাজ কি, লবণ সেতুর কাজ হলো এই যে দেখো এই জায়গায় আমি যদি আবার একটু রিকল করি, আমি জানি তোমাদের সবার মনে আছে, এই জায়গায় যে তোমার জিঙ্ক 2+ যে নিচে পড়ছে, তাহলে এখানে কি জিঙ্ক 2+ এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, আর এই জায়গায় কি এদিকে কি কিসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, জিঙ্ক 2+ এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, কেননা জিঙ্ক দুইটা করে ইলেকট্রন ত্যাগ করতেছে, ত্যাগ করে জিঙ্ক 2+ এ পরিণত হইতেছে, তাহলে দ্রবণে কিসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, জিঙ্ক 2+ এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আর এই জায়গা থেকে কপার 2+ ওখানে গিয়ে কপার ধাতুতে পরিণত হয়ে ক্যাথোডের গায়ে জমা হচ্ছে, তাহলে এই জায়গায় কপার 2+ এর পরিমাণ হ্রাস পাচ্ছে, এখানে জিঙ্ক 2+ এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, কপার 2+ এর পরিমাণ এখানে হ্রাস পাচ্ছে, আর জিঙ্ক 2+ এর পরিমাণ এখানে কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই জায়গায় ক্যাটায়নের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এই জায়গায় অ্যানায়নের পরিমাণ কি বৃদ্ধি পাচ্ছে। যেহেতু এই জায়গায় আমি কি বলতে পারি না যে এই জায়গায় যেহেতু কপার 2+ এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে সালফেট 2- আয়নের পরিমাণ, কপার 2+ এর পরিমাণ যেহেতু হ্রাস পাচ্ছে, তাহলে সালফেট 2- আয়নের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, জিঙ্ক 2+ এর পরিমাণ যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তাহলে সালফেট 2- আয়নের পরিমাণ হ্রাস পাচ্ছে। আচ্ছা যাই হোক, এক জায়গায় ক্যাটায়ন বেশি আর এক জায়গায় অ্যানায়ন বেশি, এই সমস্যা সমাধানের জন্য কি নিয়ে আসা হয়, লবণ সেতু নিয়ে আসা হয়। এগুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা করার সময় নেই। তো লবণ সেতু হিসাবে কারা আনা হয়, ধরো KCl আনা হয়, তাহলে পটাশিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, এখানে কি কার আধিক্য বেশি, এখানে জিঙ্ক 2+ এর আধিক্য বেশি, তাহলে এখানে আসবে ক্লোরিন, ক্লোরিন আসলে কি হবে, এখানে জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হবে। আর এই জায়গায় তোমার কে যাবে, তাহলে এই জায়গায় পটাশিয়াম যাবে, পটাশিয়াম গেলে K2SO4, পটাশিয়াম সালফেট উৎপন্ন হবে। তাহলে এই জায়গায় যে লবণ সেতুটা দেওয়া হয়েছে, এই মানে আয়নের সমতা বজায় রাখার জন্য এই লবণ সেতুটারে দুইটা দাগ দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে এটাই কি তোমার দুই প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ রাসায়নিক কোষের প্রকাশ, দুই প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ রাসায়নিক কোষের কি প্রকাশ, এই প্রকাশটা এইভাবে করা হয়। তাহলে লবণ সেতুর বাম সাইডে যেটা আছে সেটা হলো অ্যানোড, লবণ সেতুর বাম সাইডে যেটা আছে সেটা হলো অ্যানোড, ডান সাইডে যেটা আছে সেটা হলো ক্যাথোড। বাম সাইডে যেটা আছে সেটা হলো অ্যানোড, ডান সাইডে যেটা আছে সেটা হলো ক্যাথোড। এখন দেখো এই জায়গায় যেহেতু জিঙ্ক 2+ এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই জায়গায় প্রচুর পরিমাণে কি পজিটিভের পরিমাণ বৃদ্ধি পাইছে, এই জায়গায় প্রচুর পরিমাণে পজিটিভের পরিমাণ বৃদ্ধি পাইছে, আর এই জায়গায় প্রচুর পরিমাণে কি নেগেটিভ সৃষ্টি হয়েছে। তাহলে এক জায়গায় পজিটিভ সৃষ্টি হয়েছে, আরেক জায়গায় নেগেটিভ সৃষ্টি হয়েছে। দেখো এক জায়গায় পজিটিভ সৃষ্টি হয়েছে, আরেক জায়গায় নেগেটিভ সৃষ্টি হয়েছে, তাহলে এই জায়গায় একটা বিভব পার্থক্য তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে, একটা বিভব পার্থক্য তৈরি হয়েছে। ওই বিভব পার্থক্য নির্ণয়ের যে সূত্র সেটা হলো তোমার যে E0 সেল ইজ ইকুয়াল টু E0 অফ অ্যানোড, অ্যানোডের অক্সিডেশন প্লাস E0 অফ ক্যাথোড, ক্যাথোডের রিডাকশন বা বিজারণের রিডাকশন। আচ্ছা এই যে E0 সেল, এই E0 সেলটার যে সূত্রটা আমি মাত্র লিখলাম, এই সূত্রটা হলো প্রমাণ অবস্থায় ইউজ করব। কি অবস্থায় ইউজ করব, প্রমাণ অবস্থায় ইউজ করা যাবে, প্রমাণ অবস্থায়। তো প্রমাণ অবস্থায় কি, প্রমাণ অবস্থা হলো ওই সময় প্রেসার থাকতে হবে 1 atm, টেম্পারেচার থাকতে হবে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, আর তোমার যে কনসেন্ট্রেশন থাকা লাগবে 1 মোলার। এই তিনটা জিনিসের কোনোটা যদি চেঞ্জ হয়ে যায়, এই তিনটা জিনিসের কোনোটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আর প্রমাণ অবস্থা থাকবে না। আর যখন প্রমাণ অবস্থা থাকবে না, যখন প্রমাণ অবস্থা থাকবে না, তখন আমরা যে সূত্রটা ইউজ করব সেটা হলো E সেল ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস RT ডিভাইডেড বাই EF ln উৎপাদের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। যদি দেখি প্রেসার 1 atm নাই, প্রেসারটা বাইরে গেছে, তখনই এই সূত্র বসাই দিব, অথবা ঘনমাত্রা এটা নাই তখনও এই সূত্র বসাই দিব, অথবা তাপমাত্রা এটা নাই তখনও কি এই সূত্র বসাই দিব। যদি এই তিনোটা বিরাজ করে, এই তিনোটা যা আছে তাই এখানে আছে, তখন কিন্তু আমার উপরের সূত্রটাই বসাইতে হবে, তখন আমি চাইলেও নিচের সূত্রটা বসাইতে পারবো না। এই তিনটার কোনোটাতে যদি কোনো প্রকার সমস্যা হয়, তাহলে সাথে সাথে এটা বসাই দিব,
অথবা এইটা মনে রাখবো, এই যে দেখি এখানে কি ঘনমাত্রা আছে না, যদি দেখি ঘনমাত্রা আমার কি চেঞ্জ করে ফেলছে তখন অবশ্যই এই জায়গায় কি এটা বসাইতে হবে। আর যদি দেখি তিনোটাই কি ঠিকঠাক আছে তখন আমার এই উপরের সূত্রটাই বসাইতে হবে, মানে প্রমাণ অবস্থার সূত্রটাই বসাইতে হবে। আচ্ছা, তো এখন আমি সবার কাছে তো টেস্ট পেপার আছে, তো আমি কোশ্চেনের স্লাইড টাইড কিছুই তুলে নিই আসলে। তো আমি এখন কিছু কোশ্চেন সলভ করাই দিব, তো এই কোশ্চেনগুলা তোমরা দেখো। আচ্ছা, ও কোশ্চেনগুলো দেখার আগে অ্যানোডে কে বসবে ক্যাথোডে কে বসবে এটা নিয়ে তোমরা একটু মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ো। তো অ্যানোড ক্যাথোড চেনার উপায় যদি আমি একটু বলি যে অ্যানোড ক্যাথোড, অ্যানোডে কে যাবে, অ্যানোডে কে যাবে, সিম্পল অ্যান্সার, যার জারণ বিভব বেশি, যার জারণ বিভব বেশি সে যাবে, যার জারণ বিভব বেশি সে যাবে। দেখো অ্যানোডে কে যাবে, যার জারণ বিভব বেশি সে যাবে, ক্যাথোডে কে যাবে, যার বিজারণ বিভব বেশি সে যাবে। কিন্তু আমরা যখন শিখছিলাম তখন একটা দিয়ে শিখছিলাম, যেমন আমি যদি তোমারে বলি A/A2+, বলো এটা কি জারণ বিভব না বিজারণ বিভব? এটা জারণ বিভব। ওকে, আমি যদি বলি B2+/B, এটা কি বিভব? এটা বিজারণ বিভব। এটা কি জারণ বিভব আর এটা হলো বিজারণ বিভব। আমি যদি বলি যে C2+/C, এটা কি বিভব? এটাও বিজারণ বিভব। তাহলে কোনটা জারণ বিভব কোনটা বিজারণ বিভব এটা কি বুঝতে পারছি? ওকে, এটা বুঝতে পারছি। তাহলে দেখো আমি যদি নিজে থেকে বানায় ধরো এক দুইটা অঙ্ক আগে যদি দেই, ধরো আমি বললাম A2+/A ইজ ইকুয়াল টু -0.1 মোলার, আর এদিকে আমি বললাম যে B2+/B ইজ ইকুয়াল টু 0.2 মোলার। তাহলে তুমি এটা দুইভাবে করতে পারো, তুমি একভাবে আইডেন্টিফাই করতে পারো যে কার বিজারণ বিভব বেশি, যার বিজারণ বিভব বেশি সে যাবে ক্যাথোডে। কিন্তু আমি বলছিলাম যে আমরা সবসময় একটাতেই থাকবো, যার জারণ বিভব বেশি সে যাবে অ্যানোডে, সবসময় আমরা এটাতে থাকার ট্রাই করবো। এখন এটার জারণ বিভব কি হবে বলো তো? এটার জারণ বিভব এটা হবে না A/A2+ ইজ ইকুয়াল টু 0.1 মোলার, আর এটার ক্ষেত্রে কি হবে B/B2+ ইজ ইকুয়াল টু কত হবে -0.2 মোলার, -0.2 মোলার। এখন দেখো এই যে এই জায়গায় যে আছে ওর জারণ বিভব বেশি আর ওর জারণ বিভব কম, ওর জারণ বিভব যেহেতু বেশি তাহলে এ যাবে কোথায়? অ্যানোডে। এখন আমরা যদি সূত্রটা লিখি যে E নট সেল ইজ ইকুয়াল টু E নট অফ অ্যানোড, অ্যানোডে কি হয়? অক্সিডেশন হয়, আর এই জায়গায় কি হয়? E নট অফ ক্যাথোড, ক্যাথোডে কি হয়? রিডাকশন হয়। অ্যানোডে অক্সিডেশন হয়, ক্যাথোডে কি হয়? রিডাকশন হয়। তাহলে দেখো এখানে এ কোথায় যাবে? এর জারণ বিভব যেহেতু বেশি তাহলে এ যাবে অ্যানোডে, অ্যানোডে যদি যায় তখন এই জায়গায় হবে 0.1 প্লাস, এখানে তোমরা যে ভুলটা করো এই ভ্যালুটাই না এখানে বসায় দাও, না এই ভ্যালুটা এখানে বসবে না, এটা আমি কয়েকবার পড়ানোর পরেও কয়েকজনে ভুল করে। এখানে আমার রিডাকশন ভ্যালুটা বসানো লাগবে। কোন ভ্যালুটা বসানো লাগবে? রিডাকশন। এটা রিডাকশন ভ্যালু কোনটা? এইটা। তাহলে আমার এই ভ্যালুটা বসানো লাগবে 0.2 মোলার। তাহলে এই জায়গায় আলটিমেটলি কত হয়? 0.3 মোলার। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে আমি যদি এখন আরেকটা অঙ্ক দিই, ধরো এরকম যে A/A2+ ইজ ইকুয়াল টু 0.3 মোলার। আরেকটা তোমার আমি দিলাম যে B2+, দেখো B3+/B ইজ ইকুয়াল টু 0.5 মোলার, আর এদিকে একটা নেগেটিভও আছে। আচ্ছা, তো আমি সবসময় বলছি যে অলওয়েজ যে কাজটা করবা দুইজনের জারণ বিভব বের করে ফেলবা। ওর জারণ বিভব অলরেডি দেওয়া আছে, তাহলে ওরটারে কোনো চেঞ্জ করলাম না। এখন যদি ওর জারণ বিভবটা বের করি তাহলে B/B2+ ইজ ইকুয়াল টু 0.5 মোলার, এটা কি পজিটিভ হয়ে গেল। তাহলে যেহেতু ওর জারণ বিভব যেহেতু বেশি, জারণ বিভব ওরটা যেহেতু বেশি, ওর জারণ বিভব যেহেতু বেশি তাহলে ও যাবে কোথায়? অ্যানোডে। ওর যেহেতু জারণ বিভব বেশি তাহলে ও কোথায় যাবে? অ্যানোডে যাবে। তাহলে তুমি যখন সূত্রটা লিখবা যে E নট সেল ইজ ইকুয়াল টু E নট অফ অ্যানোড, অ্যানোডের অক্সিডেশন, তাহলে এই যে অক্সিডেশন ভ্যালু কত? 0.5 মোলার। এখন তোমরা এসে যে পেজটা লাগাবা যে এই জায়গায় আইন না এই ভ্যালুটা তুমি বসাই দিবা, এই জায়গায় তুমি এই ভ্যালুটা বসাইতে পারবা না। কেন বসাইতে পারবা না? কেননা ওর রিডাকশন ভ্যালুটা লাগবে। ওর কি ভ্যালুটা লাগবে? রিডাকশন ভ্যালুটা লাগবে। ওর রিডাকশন ভ্যালুটা হলো -0.3। তাহলে আলটিমেটলি কত হয়? 0.2 মোলার, 0.2 মোলার। আচ্ছা, আরেকটা অঙ্ক সেটা হলো পাত্রপাত্রীর ম্যাথ। আমি এটার এইভাবে ফানি ওয়েতে তোমাদেরকে পড়াইছিলাম যে পাত্রীর ম্যাথ। তো পাত্রপাত্রীর ম্যাথে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে পাত্র সে অ্যানোড, যে পাত্র সে অ্যানোড। এই যে দেখো এতক্ষণ ধরে তুমি কে অ্যানোড এটা নিয়ে ডিসিশন নিছো, কিন্তু এখন আর কোনো ডিসিশন নেওয়া লাগবে না। যে পাত্র সে অ্যানোড তাহলে যে পাত্রী সে ক্যাথোড, সোজা হিসাব, ঠিক আছে? যে পাত্র সে অ্যানোড, পাত্রপাত্রীর ম্যাথের ক্ষেত্রে কি মনে রাখবো? যে পাত্র সে অ্যানোড। আর কি মনে রাখবো? যদি তোমার E নট সেলের ভ্যালু কি আসে, E নট সেলের ভ্যালু যদি নেগেটিভ আসে তাহলে পাত্রে রাখা যাবে,
পাত্রে রাখা যাবে। এটা কিন্তু পরীক্ষার সময় লিখে দিতে হবে। ই নট সেলের ভ্যালু যদি নেগেটিভ আসে তাহলে পাত্রে রাখা যাবে, আর যদি ই নট সেলের ভ্যালু যদি পজিটিভ আসে তাহলে পাত্রে রাখা যাবে না। ই নট সেলের ভ্যালু যদি পজিটিভ আসে, কেউ কি তোমরা নোট করতেছো নাকি আগের নোটটা জাস্ট আগের নোটটার দিকে তাকায় থাকো? ঠিক আছে, আগের নোটটার দিকেই দেখো। অনেকের আছে বুঝতে অসুবিধা হচ্ছে, আর তোমরা যদি বোর্ড বলো যে এই বোর্ড স্যার আগে করাইছিলেন এখনো সেম বোর্ডগুলোই করাই দেন, তাহলে আমার সুবিধা হবে, তাও আমি সমস্যা না, আমি সেম বোর্ডগুলোই করাই দেবো। ঠিক আছে, আর নাহলে এখন 25, তখন তো মনে হয় 25-এর পরীক্ষা হয়নি, হয়েছিল যখন পড়াইছিলাম এটা? 25-এর পরীক্ষা হয় না, আমি ট্রাই করবো 25-এর অঙ্কগুলো থেকেই কঠিন কঠিন বাইচা বাইচা করে দেওয়া। ঠিক আছে, তাহলে দেখো ই নট সেলের ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে কি হবে না, পাত্রে রাখা যাবে না, পাত্রে রাখা যাবে না। কোনো সমস্যা নেই, আমি তো তোমার পিডিএফ দিয়েই দিব, যদি কেউ নোট না উঠাতে পারো পিডিএফ পাওয়া যাবে। পাত্রে রাখা যাবে না, কেন পাত্রে রাখা যাবে না? আচ্ছা দেখো, আমি যদি একটা অঙ্ক করি, ওই অঙ্কের মধ্যে আমি ভালো করে সলিউশন করে দিব, তখন তুমি মোটামুটি সবগুলোই পারবা। আমি তোমারে বললাম যে এই জায়গায় এ দিয়ে দিছে তোমারে 0 পয়েন্ট, আচ্ছা এ তো না, আমার এতে এই জায়গায় লিখলাম a/a2 + 0.3 ভোল্ট, আর এদিকে লিখলাম b2 /b, এটা দিলাম নেগেটিভ 0.1 ভোল্ট। তাহলে আমি এখন তোমাকে যেটা বললাম সেটা হলো, এ এর পাত্রে বি কে রাখা যাবে? বলো তো, আমি যদি এভাবে কোশ্চেনটা করি, এ এর পাত্রে বি কে রাখা যাবে কি না? এর পাত্রে বি কে রাখা যাবে কি? এই কোশ্চেনে তুমি বলো অ্যানোডকে। এর পাত্র, এই তো এর পাত্র, তাহলে এ কি অ্যানোড? তাহলে এখানে এটা কি হবে? এটাই হবে কি অ্যানোড, এটাই হবে এই জায়গায় কি অ্যানোড। তোমার এত কিছু দেখার দরকার আছে? এ হলো অ্যানোড, শেষ, তুমি বুঝে গেছো। পাত্রপাত্রের অঙ্কে কিন্তু সুবিধা আছে, কে অ্যানোড তুমি কারো জারণ মান বের করা দেখা লাগবে না, তুমি খালি কোশ্চেনটা পড়লেই হবে, যে পাত্র সেই হবে অ্যানোড। এখন দেখো এ যেহেতু অ্যানোড, তাহলে ওর অ্যানোড কি জারণ ভ্যালুটাই বসানো লাগবে, এবং কোশ্চেনে ওর জারণ ভ্যালুটাই দেওয়া আছে, তাহলে 0.3। তাহলে ওর কি বিজারণ ভ্যালুটা লাগবে? ওর বিজারণ ভ্যালুটাই দেওয়া আছে, অনেক সহজ প্রশ্ন। তাহলে 0.1, তখন আলটিমেটলি কত হয়? 0.2 ভোল্ট। এখন এটা কি পজিটিভ আসছে না নেগেটিভ আসছে? এই জায়গায় পজিটিভ আসছে, আর আমি বলছি পজিটিভ আসলে পাত্রে রাখা যাবে না। তাহলে ই নট সেলের ভ্যালু যেহেতু পজিটিভ আসছে, তাহলে পাত্রে রাখা যাবে না। তাহলে এতটুকু লিখে দিলেই তো আর হবে না, তোমার রিজনগুলোও লেখা লাগবে। রিজনগুলো আমি লিখে দিছিলাম, কি কি বলো তো? আমি যদি আবার আবার বলি, পাত্রে রাখা যাবে না কেন? কেননা বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হবে, বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হবে, বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হবে। বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হলে কি হবে? অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে। বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হলে কি হবে? অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে। অ্যানোড ক্ষয়প্রাপ্ত হলে পাত্রে, আর অ্যানোড যদি ক্ষয় হয়ে যায় তাহলে কি আর পাত্রে রাখা যাবে? রাখা যাবে না। এতটুকু লিখে দিলে হবে। এরপরও গাইডে অথবা আমি আগের বার অনেক কিছু লিখে দিয়েছিলাম, যদি সব কিছু মনে থাকে লিখবা, কিন্তু ন্যূনতম এতটুকু লিখতেই হবে, নাহলে তোমার নাম্বার দিবে না। আচ্ছা, এখন আমরা তোমার ডাইরেক্ট সিকিউ করব। ঠিক আছে, ডাইরেক্ট সিকিউ করব। তাহলে 10 মিনিটের মানে 2 মিনিটের মধ্যে আমি সিকিউগুলো গুছাই, 5 মিনিটের মধ্যে সিকিউগুলো গুছাই